দেখুন, আজকে নতুন সরকারের অর্থাৎ বাংলায় প্রথমবার বিজেপি সরকার এসেছে, আপনারা প্রত্যেকে জানেন। সেই নতুন সরকারের আজ প্রথম বাজেট পেশ হলো। প্রচুর প্রত্যাশা ছিল আমজনতার, অনেক প্রত্যাশা নিয়ে কিন্তু মানুষজন প্রথমবারের জন্য রাজ্যে বিজেপি সরকারকে এনেছে, অর্থাৎ তৃণমূল সরকারকে সরিয়ে গোহারা হারিয়ে মানুষ বিজেপি সরকারকে এনেছে। তা আজকে এই বাজেটে অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত যে বাজেট পেশ করলেন, প্রচুর জনমুখী বাজেট হয়েছে এবং মানুষের রিয়াকশন, সাধারণ মানুষ কিন্তু এই বাজেটকে কি চোখে দেখছেন এবং এই বাজেটে কি কি রাখা হয়েছে, উত্তরবঙ্গের জন্য কি রাখা হয়েছে, বিশেষ করে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যে তোলপাড় হয়েছিল, আন্দোলন তোলপাড় হয়েছিল, আপনারা জানেন। বিগত সরকারের প্রথম 10টি বড় ঘোষণা নিয়ে কিন্তু আমরা অনুষ্ঠান শুরু করব এবং তারপর আমরা এই বাজেট নিয়ে বিশ্লেষণে যাব। প্রথম 10টির মধ্যে 38% ডিএ মিলবে অক্টোবরের 1 তারিখ থেকে, অর্থাৎ 20%। 18 আগে ছিল, আজ 20% ডিক্লেয়ার করেছে, অর্থাৎ টোটাল 38% অ্যাপ্লিকেবল ফ্রম 1 অক্টোবর 2026। 1 লক্ষ শূন্য পদে নিয়োগ, 33% মহিলা সংরক্ষণ, পুলিশে 20,000 নিয়োগ, 50,000 শিক্ষক নিয়োগ, বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের ভাতা 500 টাকা, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশের পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি। এছাড়াও অন্নপূর্ণা যোজনার বরাদ্দ 36,000 কোটি, বিধায়ক তহবিলের অর্থ 70 লক্ষ থেকে বেড়ে হলো 1 কোটি টাকা। অর্থাৎ নতুন যারা বিধায়ক হয়েছেন তারা তাদের কনস্টিটিউয়েন্সিতে কাজ করতে পারেন, তার জন্য কিন্তু তাদের টাকা বৃদ্ধি করা হয়েছে। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের মাসিক 5,000 টাকা কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে। দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতে মেট্রো, পুরুলিয়া, মালদায় বিমানবন্দর এবং অসমের কাজিরাঙ্গার আদলে চিংড়িহাটা নিউ টাউন এলিভেটেড করিডরের ঘোষণা করা হয়েছে বাজেটে। এছাড়াও উত্তরবঙ্গে আইআইটি ও এইমস তৈরি হবে, ময়ূরেশ্বর নদীর উপর 4টি লেনের সেতু হবে। এই বাজেট নিয়ে কিন্তু আমরা চুলচেরা বিশ্লেষণ করব। আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। অর্কদা, আমাদের এই বাজেট বিশ্লেষণে আপনাকে স্বাগত। আমি প্রথমে যে শুরু করলাম অর্কদা, যে কতটা প্রত্যাশা পূরণ হলো। মানুষের কিন্তু প্রচুর প্রত্যাশা ছিল, সরকারি কর্মচারী থেকে সাধারণ মানুষের। আপনার বিশ্লেষণ। প্রথম কথা, যে তথ্যগুলো তুলে ধরা হলো সেগুলো তো চ্যানেলে সবাই দেখছেন। একটা বাজেটের পিছনে থাকে সেই সরকারের অর্থনৈতিক এবং রাজনৈতিক দর্শন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে সরকার, সেটা প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপির সরকার, তার অর্থনৈতিক এবং রাজনৈতিক দর্শনটা পুরোপুরি প্রকাশিত হয়েছে। বেশ, 1991 সালে ভারতবর্ষে বাজেট পেশ করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী, তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং। সেই ঐতিহাসিক বাজেটে ভিক্টর হুগোকে উদ্ধৃত করে ডক্টর সিং বলেছিলেন, "There is no force in the world which can stop an idea whose time has come." তাহলে 91 সালে ডক্টর মনমোহন সিংয়ের ওই যুগান্তকারী বাজেট ভারতবর্ষের আর্থিক পরিস্থিতির সম্পূর্ণ রূপান্তর ঘটিয়েছিল। তার 35 বছর বাদে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যে একটি জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকারের প্রথম বাজেটও বাংলার অর্থনৈতিক পুনরুজ্জীবনের একটা নতুন রোডম্যাপ দাখিল করল। বেশ, 8 লক্ষ কোটি টাকার দেনা নিয়ে এই সরকার পথ চলা শুরু করেছে। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মাথায় 81,000 টাকার দেনা। কিছুদিন আগেই বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষাবিদ, কালামিদ সাংবাদিক ডক্টর স্বপন দাশগুপ্ত, অর্থমন্ত্রী, যিনি বাজেট পেশ করলেন, ইতিহাসের ছাত্র হিসাবে পশ্চিমবঙ্গের এই মলিন দশা কাটানোর জন্য কি করণীয়, রূপক অর্থে তিনি বললেন মার্শাল প্ল্যানের প্রয়োজন। এখন এই মার্শাল প্ল্যান কি? 1947 সালের নভেম্বর মাসে হার্ভার্ড ইনস্টিটিউটে
তৎকালীন আমেরিকার বিদেশ সচিব মার্শাল একটি পরিকল্পনার কথা উপস্থাপিত করেন, ইউরোপিয়ান রিকনস্ট্রাকশন প্ল্যান। রাইট। 4 বছর ধরে তার কার্যক্রম চলেছিল। তৎকালীন যার মূল্য ছিল 13.7 বিলিয়ন, এখনকার বাজার মূল্যে সেটা প্রায় 140 বিলিয়ন। 26টি দেশ এতে অংশ নেয়, জার্মানি, পশ্চিম জার্মানি, ফ্রান্স, ইউকে, ইতালি ইত্যাদি। লক্ষ্য কী ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পশ্চিম ইউরোপের অর্থনৈতিক কাঠামোটাকে গড়ে তোলা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভিত মজবুত করা এবং ইউরোপে যেন কমিউনিজমের প্রভাব না পড়ে। তাহলে সেই মার্শাল প্ল্যান ছিল গ্র্যান্ট ইন এইড বা সফট লোন। রাইট। অর্থাৎ পোস্ট ওয়ার্ল্ড ওয়ার ইউরোপ was trapped in the war of attrition. Competing interest group refusing to take the shoulder of stabilization. US aid helped grease the wheel রাইট। and restart the economic activities. বেশ। Only where the institutional mechanism was in place. রাইট। ডক্টর দাশগুপ্ত এই মার্শাল প্ল্যানটার উল্লেখ করেছিলেন এই জন্যই যে পশ্চিম ইউরোপের ভেঙে পড়া বিশ্বযুদ্ধ উত্তর আর্থিক পরিস্থিতিকে পুনরুজ্জীবন ঘটাতে আমেরিকা হেল্প করেছিল। বেশ। টু সাম এক্সটেন্ট এটাকে বেল আউট প্যাকেজ বলা হয়। তাহলে 8 লক্ষ কোটি টাকার দেনা মাথায় নিয়ে রাজ্য সরকার, এইরকম ডক্টর বাজেট। স্বপন দাশগুপ্ত শুভেন্দুবাবুর সরকারের অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন। তিনি যে ঘোষণাগুলো করলেন সেটা তুমি আগেই বলে দিয়েছো। একদম। আমি তো মানে এক কথা বারবার বলবো, কিন্তু ওর কথা এখানে কিন্তু দুটো জিনিস সেই আমি বলতে ভেঙে বসেছি। পড়া আর্থিক পরিস্থিতির রূপান্তর ঘটাবার জন্য ডক্টর দাশগুপ্ত যে মার্শাল প্ল্যানটার কথা বলেছেন সেটা হচ্ছে কেন্দ্রের সহায়তা। ভারতবর্ষের কোনো রাজ্যের ঋণ মুকুব বা ঋণের উপর যে সুদ সেটাকে 3 বছর বা 4 বছরের জন্য মুকুব করে দেওয়া সম্ভব নয়, মোরাটোরিয়াম সম্ভব নয়। বেশ। পশ্চিমবঙ্গের জন্য এটা করলে অন্য রাজ্যগুলোও দাবি করে। এটাই কি ডাবল ইঞ্জিন সরকারের বেনিফিট? ইয়েস, তার জন্যই যেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স, সেন্ট্রাল প্যাকেজ, রাইট। যেটা অন্ধ্রপ্রদেশ পেয়েছে, অমরাবতী নতুন ওদের রাজধানী গড়ে উঠছে, বিহার পেয়েছে, পশ্চিমবঙ্গও কিন্তু সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স পাচ্ছে। বেশ। এবং সমস্ত সরকারি কেন্দ্রীয় সরকারি প্রকল্প সেগুলো এখানে রূপায়িত হবে। এবং আজকে শুভেন্দুবাবুর সরকারের বাজেটের উল্লেখযোগ্য বিষয়গুলো কি? বিজেপি নির্বাচনের আগে সংকল্পপত্রে যে কথাগুলো বলেছিল একদম। সেগুলো পূরণ করার চেষ্টা করেছে। 1 লক্ষ শূন্য পদে নিয়োগ, তার মধ্যে 50,000 শিক্ষক এবং অধ্যাপক। রাইট। এজ রিল্যাক্সেশন 2 বছরের জন্য। রাইট। কেউ তো আশা করেনি দিয়ে 1,20,000 টাকা 20% 20% বাড়ানো দিয়ে হলো। এবং 1 অক্টোবর আজ থেকে অব্দি লাগু কোনোদিন হবে। হয়নি সেটা। 1 অক্টোবর থেকে লাগু হবে এবং সরকারি কর্মচারী এবং পেনশনভোগী সবাই ইকুয়ালি বেনিফিট পাবেন। মানে এটা শারদোৎসবের মুখে সরকারের উপহার। বেশ। উত্তরবঙ্গকে উপরহস্ত হয়ে সরকার দিয়েছে, একদম কল্পতরু উত্তরবঙ্গের জন্য। এবং দিয়েছে কি এটা কিন্তু খাতায় কলমে নয়, ফান্ড সংস্থান করে অর্থ জোগাড় করেই সেটা কিন্তু করা হচ্ছে। এবং কল্যাণীতে 2য় এয়ারপোর্ট। রাইট। সব থেকে উল্লেখযোগ্য বিষয় কি? 36,000 কোটি টাকা সামাজিক খাতে, অন্নপূর্ণা ভান্ডারের খাতে বরাদ্দ হয়েছে। এবং আইআইটি এবং এইমস উত্তরবঙ্গ। ওটা ওই যে বললাম সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি। এবং প্রতিটা বিধানসভা কেন্দ্রে 5 কোটি টাকা খরচ করে ইনডোর স্টেডিয়াম। রাইট। এরকম বহু আছে। এবং বেকার যুবকদের 3,000 টাকা করে, স্নাতক হলে ভরসা ভাতা 3,000 টাকা, এবং স্নাতক না হলে এজ 2,000 লিমিট হলে টাকা। 21 থেকে 40। আর এগুলো সব সংকল্পপত্রে ছিল। একদম। তাহলে সংকল্পপত্রে দেয়া প্রতিশ্রুতি সেটা কিন্তু শুভেন্দুবাবুর সরকার অক্ষরে অক্ষরে পালন করছে।
1993 সালে জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার শিল্পায়নের জন্য ইনসেনটিভ স্কিম এনেছিল। রাইট। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, কর্মসংস্থান কত হবে তার জন্য দীর্ঘদিন ধরে ছিল। 2025 সালে হঠাৎ করে পূর্বতন সরকার এই স্কিমটাকে উঠিয়ে দেয়। বেশ। তাদের বক্তব্য ছিল সরকারের কোষাগারের হাল খারাপ, শিল্পপতিদের ইনসেনটিভ স্কিম দিলে পরে প্রান্তিক মানুষদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা সম্ভব হবে না। তাহলে ইনসেনটিভ স্কিম প্রত্যাহার করা মানে শিল্পপতিদের যা প্রাপ্য ছিল সেই প্রাপ্য থেকে তারা বঞ্চিত হল। হ্যাঁ, আইনের ভাষা একে বলে প্রমিসারি এস্টোপেল, অর্থাৎ প্রমিসরি এস্টোপেল, অর্থাৎ প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি ভঙ্গ হলো। সুরেন্দ্রবাবু কি বলেছেন? 8 মাসের বাজেট, এটা 8 মাসের বাজেট, 5,000 কোটি টাকা ইনসেন্টিভ থাকবে। 100 কোটি টাকা কেউ যদি বিনিয়োগ করে কোনো লোকাল বডি থেকে পারমিশন নিতে হবে না। বেশ। 100 কোটি, আর 5,000 কোটি টাকা ইনসেন্টিভ দেয়া হবে শিল্প স্থাপনের জন্য। যেমন উল্লেখযোগ্য হেলথ ট্যুরিজম, আমাদের বিভিন্ন সনাতনীদের যে বিভিন্ন তীর্থক্ষেত্র আছে, সতীপীঠ আছে, সেটা তারাপীঠ, কঙ্কালীতলা, দক্ষিণেশ্বর, কালীঘাট, জল্পেশ মন্দির, ওদিকে মদনমোহন মন্দির, ওইটাকে নিয়ে একটা সার্কিট তৈরি করা। এতে একদিকে ট্যুরিজম প্রমোট হবে, কর্মসংস্থান বাড়বে, আবার হেলথ ট্যুরিজম। তো 8 মাসের যে বাজেট, এই বাজেটে ছত্রে ছত্রে রয়েছে সংকল্পপত্র দেয়া প্রতিশ্রুতি রক্ষা করার দায়বদ্ধতা, তার স্পষ্ট প্রতিফলন। এবং অর্থের সংস্থান করেই তো 20% দিয়ে দিচ্ছে। আগের সরকার দিত না কেন? বলে টাকা নেই, 4% করে দিত, 2%, 4%। এবং পূর্বতন বাম সরকার, আমি তৃণমূল সরকার বলছি না, আরেকজন দাশগুপ্ত ছিলেন অর্থমন্ত্রী, ডক্টর অসীম দাশগুপ্ত, যখন তিনি ডিএর ঘোষণা করতেন তখন তিনি একটা কথা বলতেন, মাননীয় শিক্ষক, শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের, একদম এই শব্দটা ইউজ করতেন মাননীয় বলে। আর তৃণমূল কংগ্রেসের সরকার সরকারি কর্মচারীরা ডিএ চাইলে বলছে ঘেউ ঘেউ করছেন কেন। এখানে কিন্তু ডক্টর দাশগুপ্ত বললেন যে সরকার শিক্ষক, অশিক্ষক এবং সরকারি কর্মচারীদের অবদানকে স্বীকৃতি দেয়, একদম সরকারের কর্মসূচি রূপায়ণে তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাহলে একটা সরকারের দৃষ্টিভঙ্গির পরিচয় হচ্ছে এই ধরনের স্টেটমেন্ট অন দ্য ফ্লোর অফ দ্য হাউস। বেশ। তাহলে ওর কথা আমরা যে অনুষ্ঠান শুরু করেছিলাম যেটা বলে, যে সেক্ষেত্রে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল, অনেক কিছু করার পর কিন্তু তারা বিজেপি সরকারকে বাংলায় এনেছে। তাহলে ফার্স্ট পার্ট যদি হয়, প্রথম পরীক্ষা, প্রথম টেস্ট, মানুষের তো অখুশি হওয়ার কোনো কারণ নেই, মানুষ সব জানে, কোনো কিছু তো বন্ধ মানে পুরো ব্যালেন্স করা বাজেট আপনি বলছেন। অন্নপূর্ণা ভাণ্ডার রয়েছে, অনেক যারা যোগ্য পাবেন, আয়ুষ্মান ভারত চালু হয়েছে, মহিলাদের জন্য ফ্রিতে বাস, তাদের 550 কোটি টাকার মতো বরাদ্দ রেখেছে। তারপরে বেকার যুবকদের জন্য যেটা বলা হয়েছিল সংকল্পপত্রে, আবার ইন্ডাস্ট্রির জন্য ইনসেন্টিভ। একদম। সাধারণ মানুষ অখুশি তো বলা, আমিও সাধারণ মানুষের বলতে অখুশি হওয়ার কোনো তো প্রশ্নই নেই। সংকল্পপত্রে যা যা বলা হয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণে সরকার যে বদ্ধপরিকর। শুভেন্দুবাবুর সরকারের প্রথম বাজেটের যে বাজেট পুস্তিকা, তার ছত্রে ছত্রে সেই কথাগুলো কিন্তু রয়েছে। তাই বিরোধীরাও তো সেভাবে কোনো রকম প্রশ্ন, বিরোধীরা তো আবার ভাগ আছে অর্কদা, এখন একটা কালীঘাট তৃণমূল, এখন কিছু বলার জায়গা নেই, এখনো কিছু বলার জায়গা নেই, কারণ প্রথম বাজেট নতুন সরকারের। হ্যাঁ, সমালোচনা নিশ্চয়ই তারা করবেন, সমালোচনা গঠনমূলক সমালোচনা হলে ভালো। বেশ। তবে আখরুজ্জামান বলছিলেন যে সংখ্যালঘুদের জন্য বাজেট বরাদ্দ নাকি খুব কমে গেছে। আমি বাজেট বইটা আমার হাতে আসেনি, সেটা আসলে পরে তখন নিশ্চয়ই বলতে পারবো যে পূর্বতন সরকারের সময় কি ছিল, এখন কি রয়েছে। তো মোটামুটি তো খুবই স্যাটিসফ্যাক্টরি বাজেট, কারোর তো অখুশি হওয়ার মতো কিছু নেই। বেশ, ওর কথা শেষ প্রশ্ন করবো। তাহলে ওভারঅল যদি আমরা দেখি, তাহলে সরকারি কর্মচারী এবং যারা পেনশনার আছেন
তারাই সব থেকে না, বেশি এই খুশি বাজেট হবেন। সবার জন্য বাজেট। তাদের এতদিনের যে গ্রাজ ছিল, এতদিনের আর যে তাদের বাকি আন্দোলন ছিল, বাকি যে অ্যাক্ট পার হওয়ার, সেটাও বলেছেন যে সময় লাগবে, আমরা দিয়ে দেবো। যে ডিফারেন্সটা এখন কেন্দ্রীয় আছে। সরকারের সঙ্গে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিফারেন্স থাকবে না। Right. 1,20,000 বেড়েছে, একটু সময় দিতেই হবে, তারপরে কিন্তু ওটা অ্যাক্ট পার হয়ে যাবে। এবং বকেয়া যেটা আছে সেটাও দিয়ে দেওয়া সেটা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যেটা সেই মেকানিজম ইভলভ হচ্ছে সেটা চলবে, তার সঙ্গে বাজেটের কোনো রকম এনে ওগুলো বকেয়া। বেশ। হ্যাঁ, আর এটা হচ্ছে 1 অক্টোবর থেকে অ্যাপ্লিকেবল হবে। Right. তাহলে 38% ডিএ পাবে রাজ্য সরকারের একদম। কর্মচারীর এবং পেনশন ভোগীরা, নিশ্চয়ই তাদের কাছে সুখবর। তাহলে ওর কথা ওয়ান লাইনার, প্রথম টেস্টেই কিন্তু সুপারহিট। বাজেট ভালো হয়েছে, আমি তো 10-এর মধ্যে 8 দেবো। 10-এর মধ্যে 8 দেবেন। ওকে, অর্কদা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন 10-এর মধ্যে 8 দেবেন অর্কপ্রভ সরকার। কিন্তু কথা হচ্ছে মানুষের প্রচুর প্রত্যাশা নিয়ে কিন্তু নতুন সরকারের প্রথম টেস্ট, প্রথম বাজেট আজ অর্থমন্ত্রী পেশ করেছেন এবং তাতে একদম প্রত্যেকের জন্য ব্যালেন্স করা হয়েছে, বিশেষ করে 20% দিয়ে, যেটা কোনোদিন হয়তো সরকারি কর্মচারীরা পাননি। ডিক্লেয়ার্ড হয়েছে অ্যাপ্লিকেবল ফ্রম 1 অক্টোবর, 1 অক্টোবর 2026 থেকে। আমাদের আজকের এই বাজেট বিশ্লেষণ এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক কেটিভি বাংলার পর্দায়। নমস্কার।